আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমরা কি পড়তেছিলাম? আমরা হচ্ছে যে সাধারণ বিজ্ঞানের ২য় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন যে অধ্যায়টা আছে সেই চ্যাপ্টারটা পড়তেছিলাম, হ্যাঁ? তো সেই চ্যাপ্টারে আমরা নিউক্লিয়াস পর্যন্ত পড়ছিলাম। নিউক্লিয়াসের পরের পার্টগুলো আজকে পড়বো, ঠিক আছে? দেখো আমি একটু জাস্ট বলে দিচ্ছি কি, কি পড়ছি। এই যে আমরা পড়ছিলাম যে ধরো উদ্ভিদ কোষ ২ ভাগে বিভক্ত, কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম। এবার প্রোটোপ্লাজমের ৩টা অংশ আছে, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এগুলা পড়ছিলাম। এরপরে সাইটোপ্লাজমের অনেকগুলো পার্ট আছে, এগুলা পড়ছি। সবগুলা নিয়ে বিস্তারিত পড়ছি। এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা কোনটা বলছিলাম মনে আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া হচ্ছে যে তোমার এখানে এই যে দেখো প্লাস্টিডের এটা, এই শীটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আশা করি দেখছো সবাই। এই যে প্লাস্টিডের এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে প্লাস্টিড নিয়ে যা যা লিখছি, তারপর মাইটোকন্ড্রিয়া নিয়ে যা যা লিখছি এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এদিক দিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিয়াস নিয়ে যা যা লিখছি, তবে এদিক দিয়ে নিউক্লিয়াসের গুরুত্ব একটা, এটা তোমরা পড়ো নাই কিন্তু, মানে আমি কোচিং করাই না। এই জিনিসটা একটু পারলে খাতায় লিখে ফেলিও, এখনই লিখে ফেলো। মানে এই ক্লাসটা শুরু করার আগে বন্ধ করি, এখান থেকে 1 2 3 4 5 6 7 8টা আছে, তো 5 7টা লিখে ফেলো। আচ্ছা আসো, এরপরের থেকে আমরা পড়া শুরু করি। আজকে আমরা কি পড়বো? কালকে কি পড়ছিলাম মনে করো? আমরা কোষ নিয়ে পড়ছিলাম না কালকে একটা জিনিস, যে কোষ কি? আমরা বলছিলাম যে মানুষ বা যে কোনো উদ্ভিদের, যে কোনো জীবের সম্পূর্ণ শরীরটাই ভিতরে বাইরে সবকিছু কোষ নিয়ে গঠিত। ছোট ছোট কোষ মিলে বড় হয়ে আমাদের শরীরটা গঠিত হয়েছে, ঠিক না? তো আমরা উদ্ভিদ নিয়ে পড়ছিলাম না, বলো? এই যে উদ্ভিদ কোষ। তো এখন হচ্ছে যে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে টিস্যু কি এটা জানতে হবে, এটা কোন টিস্যু আমরা ব্যবহার করি, যে ওই টিস্যু না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে যে তোমার অনেকগুলা কোষ যখন একসাথে হয়, কি বলছি মনে করো, এরকম ছোট ছোট কোষ না, এরকম কোষ যখন মনে করো একসাথে হবে অনেকগুলা, একসাথে অনেকগুলো এখানে তো আমি জাস্ট কয়েকটা আঁকছি, এরকম অনেকগুলো একসাথে হলে ওই জিনিসটাকে আমরা বলবো টিস্যু, ঠিক আছে? এটা কিন্তু আমরা ইউজ করি যে ওই টিস্যু না। আর একটা কথা, এই টিস্যুকে অনেক সময় আমরা কলা বলি, ঠিক আছে? এটা খাওয়ার কলা না, এটা কোন কলা, কোন টিস্যু? এটা হচ্ছে যে কি বললাম, অনেকগুলো কোষ একসাথে হলে ওটাকে আমরা টিস্যু বলবো বা কলা বলবো, ঠিক আছে? নামটা একটু উইয়ার্ড, কিছু করার নাই। এটাই মানে এরকমে বুঝছো? শুনে শুনে মানে আমারও ফার্স্ট অফ অল এরকম হাসি আসতো যে টিস্যু আবার কি, কলা আবার কি। বাট অনেকগুলো কোষ একসাথে হলে ওটাকে টিস্যু বা কলা বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উদ্ভিদ টিস্যু কি বুঝলাম? মানে উদ্ভিদের অনেকগুলো কোষ একসাথে হলে ওটাকে উদ্ভিদ টিস্যু বলবো। এবার এগুলোর বৈশিষ্ট্য কি, কাজ কি, উদ্ভিদ টিস্যু কয় ধরনের আছে, এগুলো নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ? তোমরা খাতা কলম নিয়ে বসো, একসাথে ভিডিও দেখবা, প্লাস একটু একটু থামাই থামাই লিখবা। কখন থামাই লিখবা আমি বলবো। তো দেখো এবার কি আছে, উদ্ভিদ দেহের বা উদ্ভিদ দেহে, এটা এখানে একটু ভুল, জীবদেহ বা উদ্ভিদ দেহের প্রকারভেদ। আচ্ছা, যে কোনো উদ্ভিদ দেহ হচ্ছে যে 2 ধরনের হইতে পারে, বা জীবদেহ 2 ধরনের হইতে পারে। হয় এক কোষী নাইলে 2 কোষী। মানে কি দেখো, আমি বলছিলাম না আমাদের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত, বলছিলাম, হ্যাঁ? আবার কিছু কিছু প্রাণী আছে ওরা একটু নিম্ন ক্যাটাগরির প্রাণী, তো এই জন্য ওদের সারা দেহে মাত্র একটাই কোষ আছে, বুঝছো? তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি কি জানো, জীবদেহ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে এককোষী আর একটা হচ্ছে বহুকোষী। এককোষী মানে কি, যেসব জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে এককোষী বলে, ঠিক আছে? যেমন আচ্ছা, যেমন পরে, আর যেসব জীবের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত তাদেরকে বহুকোষী বলে। তাহলে বুঝলাম এতটুকু পর্যন্ত কি কি পড়ছি আমরা। টিস্যু কি, এটা পড়লাম। টিস্যু মানে অনেকগুলো কোষ একসাথে হলে ওটাকে টিস্যু বলে। তারপর এখানে পড়তেছি জীবদেহ বা উদ্ভিদদেহ কয় ধরনের, 2 ধরনের। এক হচ্ছে যে হয় এককোষী হবে, মানে একটা মাত্র কোষ নিয়ে গঠিত হবে, আর একটা হচ্ছে হয় বহুকোষী হবে, মানে অনেকগুলো কোষ নিয়ে গঠিত, ঠিক আছে? এবার আসা আরো কিছু কথা বলি। এককোষীর মধ্যে মানে মনে করো কোনো একটা এককোষী প্রাণী আছে না, ওর শরীরে অনেকগুলো কাজ হয় না? মনে করো পুষ্টি গ্রহণ হয়, শ্বসন হয়। শ্বসন মানে কি, শ্বাস নেওয়া ছাড়া, এটাকে শ্বসন বলে। রেচন, রেচন মানে কি, এই যে খাওয়ার পর যে হজম প্রক্রিয়াটা হয় না, এটাকে রেচন বলে। প্রজনন মানে কি, বংশবৃদ্ধি হয় যে ওই প্রক্রিয়াটা প্রজনন, ঠিক আছে? তাহলে এই সবগুলা কাজ ওই এক যে একটা কোষ আছে না, ওই একটা কোষ দিয়ে হয়। তাহলে কি বললাম, এক কোষী জীবের মধ্যে ওর দেহের ভিতর যত ধরনের কাজ আছে সব ওই একটা কোষে করে, ঠিক আছে? কিন্তু বহুকোষী জীবের মধ্যে ওইটা হয় না। বহুকোষী জীবের মধ্যে হচ্ছে যে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা কোষরা মিলে করে বা টিস্যুরা মিলে করে, ঠিক আছে? মানে অনেকগুলো টিস্যু আছে না, ধরো অনেকগুলো কোটি কোটি কোষ আছে, তুমি গুনতে পারবে না। ধরো এই সাইডে কিছু কোষ আছে, এরা হচ্ছে যে আমার হজমের কাজ করবে। এই সাইডে কিছু কোষ আছে মনে করো, এরা হচ্ছে যে আমার পুষ্টির কাজ করবে। এই সাইডে কিছু কোষ আছে মনে করো, এগুলো আমার শুধু শ্বসনের কাজ করবে। এরকম আলাদা আলাদা ভাগ ভাগ করা আছে বহুকোষীদের ক্ষেত্রে, বুঝছো? যে এরা এই কাজে করবে, এই কাজের বাইরে অন্য কিছু করবে না, বুঝছো জিনিসটা? আচ্ছা,
এবার আসো, টিস্যু আবার অনেক ধরনের আছে, মানে উদ্ভিদের টিস্যু 2 ধরনের। এই যে দেখো, আমরা এখন উদ্ভিদ নিয়ে পড়তেছি, প্রাণী নিয়ে এখনো আসি নাই। প্রাণী মানে আমরা, ঠিক আছে, উদ্ভিদ মানে গাছপালা। আমরা এখন গাছপালার টিস্যুগুলো কিরকম ওগুলো দেখতেছি। যে তো গাছপালার টিস্যু হচ্ছে 2 ধরনের, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। এবার আসো, আমাদেরকে ভাজক টিস্যু কি, স্থায়ী টিস্যু কি, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আসো, ভাজক টিস্যু কি? উদ্ভিদ দেহে যে টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে। কিছু বুঝো নাই? বুঝা বলতেছি, ওয়েট। দেখো, এই যে দেখো, এটা হচ্ছে একটা ভাজক টিস্যু। কি বলছি? কেমনে? এই যে এটা একটা কোষ, বুঝছো? এটা একটা কোষ, এটা একটা কোষ, তারপর এটা একটা কোষ, এরকম অনেকগুলো কোষ দেখতেছো না একসাথে? তো এইগুলাকে আমরা কি বলতেছি? একসাথে টিস্যু বলি, ঠিক আছে। অনেক অনেক কোষ, এই জিনিসগুলো তো বুঝছো। এটা একটা ভাজক টিস্যু চিত্র, হ্যাঁ। ভাজক টিস্যু কাকে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, তোমাকে ফার্স্ট অফ অল কিছু জিনিস বুঝতে হবে। মনে করো এটা যদি আমাদের শরীরের কোষ হয়, ঠিক আছে, মনে করো অনেকগুলো কোষ একসাথে থাকে না। মনে করো বাদ, আমি একটা সিঙ্গেল কোষ নিলাম। এখন আমাদের দেহের ভিতর কোষগুলো, বুঝছো, নির্দিষ্ট সময় পর পর বিভাজন হয়। বিভাজন মানে কি? ভাগ হয়ে যায়। যেমন এটা একটা কোষ না, কিছুক্ষণ পর এটার থেকে ভাঙ্গি 2টা কোষ হয়ে যাবে, আবার এটার থেকে ভাঙ্গি আবার 2টা কোষ হয়ে যাবে। এরকম প্রত্যেকটা কোষ এরকম বিভাজন হয়, বুঝছো। মানে উদ্ভিদের দেহে বা আমাদের প্রাণীর দেহে, সবার দেহে এরকম কোষ বিভাজন হয়, ঠিক আছে। ভাজক টিস্যু মানে কি? ভাজক টিস্যু মানে আবার কিছু কিছু কোষগুলো হচ্ছে বিভাজন হয় না। তাহলে কি বলছি শুনো, আমি বলছি আমাদের দেহে বা উদ্ভিদের দেহে কিছু কিছু কোষ আছে যে এরকম বিভাজন হয়, একটাতে 2টা হয়, আবার এটাতে 2টা হয়। আবার কিছু কিছু কোষ আছে এগুলো ভাগ হয় না, যেরকম আছে ওইরকমই থাকে। তো যেগুলা হচ্ছে যে এভাবে বিভাজন হয়, যেমন উদ্ভিদের যেসব কোষের বিভাজন ক্ষমতা রয়েছে ওগুলাকে আমরা ভাজক টিস্যু বলি, বুঝছি। তাহলে এতদিন তুমি এই জিনিসটাই জানতা না কি, যে আমাদের কোষগুলো বিভাজন হয়। আজকে জেনে রাখো, ঠিক আছে। কোষগুলো বিভাজন হয়, যেগুলো বিভাজন হয় ওগুলাকে ভাজক টিস্যু বলে, আর যেগুলো বিভাজন হয় না ওগুলাকে স্থায়ী টিস্যু বলে। আচ্ছা, স্থায়ী টিস্যু একটু পরে আসতেছি, ভাজক টিস্যু শেষ করি। তাহলে ভাজক টিস্যু কাকে বলে বুঝছি, মুখস্থ করা লাগবে না। আচ্ছা, ভালো কথা, এই জিনিসটা লিখে ফেলো, লিখে আচ্ছা, ভাজক টিস্যু শেষ হলে একসাথে লিখিও, এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা একসাথে লিখিও। আচ্ছা দেখো, তাহলে ভাজক টিস্যু বুঝলাম, যেগুলোর বিভাজন ক্ষমতা আছে ওগুলোকে ভাজক টিস্যু বলে। অবস্থান মানে ভাজক টিস্যু উদ্ভিদের দেহের কোন জায়গায় থাকে? ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে থাকে। বর্ধনশীল অঙ্গ মানে যে অঙ্গগুলা বাড়ে। মনে করো এই কি বলে, গাছের, এটা একটা গাছ, হ্যাঁ, গাছের কাণ্ডগুলো বাড়বে না, বলো, এই যে ডালপাতা এগুলো বাড়বে না, তো যেগুলো বাড়ে ওই সব জায়গায় হচ্ছে যে এই ভাজক টিস্যুটা আছে। ভাজক টিস্যু মানে কি? বিভাজন হয় না, বিভাজন হলে বড় হবে, বুঝছো জিনিসটা। মানে যে যে অংশগুলো, যেমন কিছু কিছু অংশ উদ্ভিদের বড় হয় না, আছে মূলের দিকে কিছু মূল আছে, মানে কেমনে বুঝে, মনে করো এটা একটা গাছ, দেখো এই গাছপাতা তারপর ডাল টাল এগুলো যে হারে বড় হয়, এই জিনিসটা কি অতটা বড় হয়? না, হয় না। তাহলে এখানে ধরো ভাজক টিস্যু থাকে না আর কি এই জিনিসটার মধ্যে, কিন্তু দেখা যায় ডাল পাতা এগুলো তো অনেক অনেক বড় হয়, এগুলোতে ভাজক টিস্যু থাকে, বুঝতে পারছি। তাহলে উদ্ভিদের বর্ধনশীল মানে উদ্ভিদের যে অংশগুলো বড় হয় ওগুলোর মধ্যে এই ভাজক টিস্যুটা থাকে। ভাজক টিস্যু কাজ কি? ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। এটা তো ইজিলি বুঝলাম, কাকে বলে পড়িয়ে বুঝছি যে ভাজক টিস্যু কি করবে, নতুন নতুন কোষ সৃষ্টি করবে। যে বিভাজন ক্ষমতা আছে না, বিভাজন হবে মানে কি, ভাগ হবে, নতুন নতুন কোষ বা টিস্যু তৈরি করবে। গেল, এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। এটাও তো বুঝছি, আমরা কিছুক্ষণ আগে বললাম না যে যেসব অংশে অঙ্গগুলা উদ্ভিদের বর্ধনশীল মানে বড় হয় ওই সব জায়গায় ভাজক টিস্যু থাকে, এই কথাটা বললাম না। তার মানে কি, ওগুলো যে বড় হচ্ছে ওই অংশগুলো, এগুলো কেন হচ্ছে? ভাজক টিস্যুর কারণে। কারণ ভাজক টিস্যু বিভাজন ঘটাচ্ছে, এর ফলে ওই অঙ্গগুলা বড় হচ্ছে, ঠিক আছে। তারপর আসো, ভাজক টিস্যু টিস্যুর উৎপত্তি ঘটায়। মানে হচ্ছে যে ভাজক টিস্যু থেকে এরকম নতুন নতুন কোষ হবে না, এই কোষগুলো এরপর একসাথে হয়ে টিস্যু হবে না, এটাই বুঝাইছে। মানে ভাজক টিস্যুতে নতুন নতুন টিস্যু হবে এরকম। আচ্ছা, তাহলে ভাজক টিস্যু নিয়ে আমাদের পড়া শেষ। এবার এর আগে স্লাইড, মানে ভিডিওটা টেনে, ভিডিও টানা লাগবে না, এখন স্টপ করো, এটা পজ করে এটা লেখো, এরপর এটা পজ করে এটা লেখো, ঠিক আছে। এবার আসো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু থেকে সৃষ্টি হওয়া স্থায়ী টিস্যু মানে কি? আমি বলছিলাম যে মনে আছে ভাজক টিস্যুর ক্ষেত্রে ভাজক টিস্যু থেকে অনেকগুলো টিস্যু হয় না, তো মনে করো এটা একটা ভাজক টিস্যু। কি ভাজক টিস্যু? ধরো এটার থেকে একটা টিস্যু, ধরো বিভাজন হয়ে 2টা কোষ আসলো বা টিস্যু আসলো, হ্যাঁ। এখন এই কোষটা মনে করো বিভাজন হবে না। কি বলছি? এই যে ভাজক টিস্যুতে একটা কোষ সৃষ্টি হয়েছে, এটা মনে করো বিভাজন হইতে পারে না, এটাকে আমরা স্থায়ী টিস্যু বলবো। মানে স্থায়ী টিস্যুটা মূলত ভাজক টিস্যু থেকে আসছে, কিন্তু এটা বিভাজন হইতে পারে না, মানে এর বিভাজন ক্ষমতা নাই, এই জন্য একে স্থায়ী টিস্যু বলে। অবস্থান কি?
উদ্ভিদের প্রায় সব স্থানেই এই স্থায়ী টিস্যু দেখা যায়, মানে উদ্ভিদের বেশিরভাগ জায়গাতে এটা দেখা যায়। কাজ কি? স্থায়ী টিস্যু কাজ হচ্ছে খাদ্য প্রস্তুতি ও পরিবহন করা, দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, তাইলে বুঝলাম, এটাও লিখি ফেলো। এবার আসো, উদ্ভিদের টিস্যু নিয়ে আমরা সবকিছু পড়ে ফেলছি। উদ্ভিদের টিস্যু কি ছিল? দুই ধরনের, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। হ্যাঁ, তো আমরা ভাজক টিস্যু পড়লাম, স্থায়ী টিস্যু পড়লাম। এবার আসো, প্রাণী, মানে আমরা তো প্রাণী। হ্যাঁ, আমরা গরু, ছাগল, গাধা, এই পাখি, পোকা, এগুলো সবগুলা কি প্রাণী। ঠিক আছে, তো এই প্রাণীগুলো হচ্ছে যে কয় ধরনের? 4 ধরনের। প্রাণীর টিস্যু হচ্ছে 4 ধরনের, সরি। কি কি? আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্থায়ী টিস্যু। নামগুলো মুখস্থ করতে হবে, আমি কালকে জিজ্ঞেস করবো শনিবারে যে স্থায়ী টিস্যু, সরি, প্রাণীর টিস্যু কয় ধরনের, বলবা 4 ধরনের। কি কি নামগুলা বলবা, ঠিক আছে? তারপর দেখো, তাহলে প্রাণী টিস্যু 4 ধরনের। প্রথমটা কি? আবরণী টিস্যু। এবার আবরণী টিস্যু নিয়ে পড়ি। আবরণী টিস্যু মানে কি? আবরণী টিস্যু আরেকটা নাম হচ্ছে এপিথেলিয়াল। এপিথেলিয়াল, দেখো, এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, তাহলে আবরণী টিস্যু আসতে পারে বা পরীক্ষা আসতে পারে এপিথেলিয়াল টিস্যু কাকে বলে। এটা আসলে তোমাকে বুঝে নিতে হবে তোমাকে আবরণী টিস্যু কাকে বলে এটা জিজ্ঞেস করছে, এই জন্য দোনোটা নামে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, খেয়াল করো, এবার আমরা আবরণী টিস্যু কি এটা পড়ি। আবরণ মানে কি এটা বুঝো? মনে করো কোনো কিছুর উপর, মনে করো এটা একটা টেবিল, টেবিলের উপর একটা তোমরা কাপড় দাও না, এটাই একটা আবরণ। ঠিক আছে, আবরণ মানে তো এবার বুঝছো, যেমন আমাদের মাংসের উপর চামড়াটা হচ্ছে একটা আবরণ। ঠিক আছে, তোমার মাথার উপর চুলটা হচ্ছে একটা আবরণ, এরকম আর কি। তো আবরণী টিস্যু মানে কি? যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে। বুঝছি না, নামের সাথে বোঝা যায় অনেক কিছু কাকে বলে এটা। এবার আবরণী টিস্যুর বৈশিষ্ট্য, মানে আবরণী টিস্যুগুলো কেমন? আবরণী টিস্যু হচ্ছে যে এক বা একাধিক স্তরে সাজানো থাকে, বুঝলাম। কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে, তাও বুঝলাম। ঠিক আছে, আবরণী টিস্যুর কাজ কি? দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। দেখো, আবরণ মানে কি? যেটা আবরণ, আমরা কাপড় কেন দিই টেবিলের উপর? যেন টেবিলের উপর ময়লা লাগতে না পারে। তো সেম ভাবে আবরণী টিস্যুগুলোর কাজ কি? আমাদের যে যে অংশে আবরণী টিস্যুগুলো আছে ওরা হচ্ছে যে এদের নিচের গুলাকে রক্ষা করে আঘাত থেকে। ঠিক আছে, এটা বুঝলে হবে। 2 নম্বর একটা লিখছি, পাকস্থলী ও অন্ত্রের আবরণী কলা পচক্রস ক্ষরণ করে। এটা তোমার মনে রাখা লাগবে না, তাও এটা বুঝে বলি। দেখো, আমাদের দেহের ভিতর পাকস্থলী আছে না, পাকস্থলী ও অন্ত্রের আবরণী কলা। আবরণী কলা মানে আবরণী টিস্যু আর কি। মানে পাকস্থলী ও অন্ত্রের আবরণী টিস্যুটা হচ্ছে যে আমাদের পচক্রস ক্ষরণ করে, মানে আমাদের দেহের থেকে এক ধরনের রস আছে পচক্রস, এটাকে বের করে। এটা লাভ কি? এটা হচ্ছে যে এই পচক্রসটার মাধ্যমে আমাদের খাদ্য হজম হয়। ঠিক আছে, তো এই খাদ্যটা হজম হওয়ার জন্য আমাদের পচক্রস যেহেতু লাগে, এই পচক্রসটা হচ্ছে যে এই আবরণী টিস্যুর কারণে মানে বের হয়, মানে ক্ষরণ হয়। ঠিক আছে, এরপর যে আমরা খাদ্য হজম করতে পারি। বুঝাইতে পারছি? তাহলে এখানেও সবগুলা বুঝলাম। এবার আসো, 2 নম্বর টিস্যু কি ছিল প্রাণী টিস্যুর? প্রথমটা আবরণী, 2 নম্বরটা পেশি টিস্যু। আসো, পেশি টিস্যু। পেশি মানে কি? আমরা বলি না যে হাতের পেশি, তারপর পায়ের পেশি, কোমরের পেশি, এরকম অনেক কিছু বলি না? তো ওইখান থেকে পেশি টিস্যুটা আসছে আর কি, মানে আমাদের পেশির মধ্যে যে টিস্যুগুলো আছে ওগুলাকে পেশি টিস্যু বলে। এবার আসো, পেশি হচ্ছে 3 ধরনের, পেশি টিস্যু না। আমি বলছি কি, পেশির মধ্যে যে কোষগুলো আছে ওগুলাকে পেশি টিস্যু বলে। এবার পেশি হচ্ছে যে 3 ধরনের, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশি। ঐচ্ছিক পেশি মানে কি? দেখো, প্রথম লাইনটা পড়ো, আমি একসাথে প্রশ্ন একটা দিয়ে দিছি এখানে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। ঐচ্ছিক টিস্যু আর অনৈচ্ছিক টিস্যুর পার্থক্য আসে মাঝে মধ্যে। ঠিক আছে, আচ্ছা দেখো, ঐচ্ছিক টিস্যু মানে কি? ঐচ্ছিক পেশি মানে কি? সরি, টিস্যু না। এ পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হতে পারে। দেখো, আমাদের শরীরের কিছু কিছু পেশি আছে আমরা নিজ ইচ্ছে লড়াইতে পারি, আবার কিছু কিছু পেশি আছে আমরা নিজ ইচ্ছে লড়াইতে পারি না। যেমন চিন্তা করো, তুমি হাত আছে না, হাতের মধ্যে পেশি আছে না, তুমি যেদিকে মন চাও ওইদিকে হাতটা সরাইতে পারবা না? পারবা। তাহলে এটা কি? ঐচ্ছিক পেশি। বুঝতে পারছি? কিন্তু আমাদের শরীরের ভিতর, বুঝছো, মনে করো হৃৎপিণ্ডের মধ্যে পেশি আছে, বা আশেপাশে অনেক জায়গায় কলিজা, লিভার, এইসব জায়গাতেও পেশি আছে। ঠিক আছে, তো এখন ওইগুলা কি তুমি চাইলে লড়াইতে পারো? তোমার শরীরের ভিতরে জিনিসপাতি নিজ ইচ্ছায়, তোমার যদি এখন ইচ্ছা হয় হৃৎপিণ্ড লড়াবা, তুমি কিন্তু লড়াইতে পারবা না। বা থামাইতে পারবা, বাট তোমার ইচ্ছা মতো এদিক ওদিক লড়াইতে পারবা না, যেভাবে হাত লড়াও। তাহলে ওগুলা হচ্ছে অনৈচ্ছিক পেশি, যেগুলা আমি নিজ ইচ্ছায় লড়াইতে পারবো না। ঠিক আছে, এই এতটুকু বুঝলাম ঐচ্ছিক পেশি কি অনৈচ্ছিক পেশি কি। দেখো, এখানে পার্থক্যগুলো তোমরা যে কোনো না সবগুলাই শিখবা। ঠিক আছে, ঐচ্ছিক পেশি ইচ্ছা অনুযায়ী সংকুচিত। সংকুচিত মানে কি?
ছোট, ঠিক আছে, মনে করো এই জিনিসটা বড় আছে, যেমন হৃৎপিণ্ড একবার ছোট হয় একবার বড় হয়, ঠিক আছে। তো এই জিনিসটা মনে করো এখন বড় আছে, একবার মনে করো এরকম ছোট হবে, আবার মনে করো আবার বড় হবে। এই ছোট হওয়াকে সংকুচিত, আবার বড় হওয়াকে প্রসারিত। মনে করো বেলুন ফুলায় না, ওই জিনিসটা, অথবা বোতলকে চাপ দিলে এটা সংকুচিত হচ্ছে, আবার ছাড়ি দিলে এটা প্রসারিত হচ্ছে, বুঝছো? এরকম আর কি সংকোচন প্রসারণ, মানে নিজ ইচ্ছায় আমি সংকোচন প্রসারণ করতে পারবো চাইলে। আবার অনুচ্ছেদ কি বলতেছে, এই পেশি টিস্যুর সংকোচন, মানে এই পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, মানে ইচ্ছা অনুযায়ী হয় না। এই পেশি হাড়ের সাথে লেগে থাকে, মানে উচ্ছিক পেশি হাড়ের সাথে লেগে থাকে, এটা লেগে থাকে না। এই পেশি দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে সহায়তা করে, মানে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালনে সহায়তা করে। আর এটা হচ্ছে যে এই পেশি নিঃছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে রক্ত সঞ্চালন করে। অঙ্গে, এখানে একটা ভুল আছে, অঙ্গের রক্ত সঞ্চালনে সহায়তা করে। হ্যাঁ, এই পেশি দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালনে সহায়তা করে, মানে আমাদের রক্তটা দেহের এক জায়গায় আরেক জায়গায় যায় না, ওইখানে সাহায্য করে এই ঐচ্ছিক পেশিটা, ঠিক আছে। এখানে দেখো মানব ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি মানব দেহে, মানে আমাদের দেহে ঐচ্ছিক পেশি বেশি, অনৈচ্ছিক পেশি একটু কম, ঠিক আছে। উদাহরণ কি ঐচ্ছিক পেশির, মানুষের হাত পায়ের পেশি। অনৈচ্ছিক পেশি উদাহরণ কি হৃৎপিণ্ড, রক্তনালী, পৌষ্টিকনালী, এগুলো আমাদের শরীরের ভিতরে অঙ্গ, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। এবার আসো, আরেকটা পেশি ছিল না হৃৎপেশি, এটা মানে কি? এটা মানে হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে যে পেশি আছে, কি বললাম, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে পেশি আছে ওইটাকে হৃৎপেশি বলে। এটা অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু আসলে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। কেন, দেখো তুমি হৃৎপিণ্ডের পেশিগুলো কি নাড়াইতে পারবা? পারবা না। তো হৃৎপেশিটাও কি এক ধরনের অনৈচ্ছিক পেশি, মাথায় রাখবা। এই পেশি নিঃছন্দে পর্যায়ক্রমে সংকুচিত হয়ে দেহের রক্ত সঞ্চালন করে। হৃৎপিণ্ড একবার বুকে হাত দিলে কি বোঝা যায় না যে একবার মানে ধুপ ধুপ করতেছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসতেছে, এরকম মনে হয় না? তো এটাকে সংকোচন প্রসারণ বলতেছে আর কি। মানে এই পেশি হচ্ছে যে ছন্দে, ছন্দে মানে একটা ধারাতে, দেখিও ওই আমাদের হৃৎপিণ্ডে হাত দিলে দেখবা যে কি এটা মানে একটা ধারা, এমন না যে ধরো এ বন্ধ হয়েছে আবার ফাস্ট হয়েছে, এরকম না। ধরো 1 সেকেন্ড পর পর একবার ছোট হবে একবার বড় হবে, এরকম করে হয়, ঠিক না? এটাকে ছন্দ বলতেছে আর কি, তাল। এই ছন্দ অনুযায়ী এটা সংকুচিত হয় আবার প্রসারিত হয়। এটা হয় কি করে, হৃৎপিণ্ডের মাধ্যমে কিন্তু রক্ত সঞ্চালন করে। এটা তোমরা হয়তো অনেকে পড়ো নাই, বাট এটা মাথায় রাখিও, আমাদের দেহের রক্ত সঞ্চালন হৃৎপিণ্ডের মাধ্যমে হয়, ঠিক আছে। তো এই হৃৎপেশিগুলো হচ্ছে যে এই রক্ত সঞ্চালনে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা অনেকগুলো পেশি দেখলাম না, ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃৎপেশি। এগুলোর কাজ কি? এই যে এগুলা দেহের আকৃতি দান করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরে অঙ্গগুলো রক্ষা করে, হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, আরেকটা টিস্যু ছিল, আবরণী টিস্যু পড়লাম, পেশি টিস্যু পড়লাম, এবার আসো যোজক টিস্যু। যোজক টিস্যু কি? যোজক টিস্যু প্রাণী দেহে বিভিন্ন টিস্যু ও অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে, সংযোগ সাধন বা স্থাপন করে, ঠিক আছে। দেখো, মানে যোজক টিস্যু কি করে, প্রাণীদের দেহে অনেকগুলা টিস্যু, মনে করো এই সাইডে কিছু টিস্যু আছে, আবার এখান দিয়ে মনে করো একটা অঙ্গ আছে, মনে করো হৃৎপিণ্ড, ঠিক আছে। এই হৃৎপিণ্ড আর এই টিস্যুগুলার মাঝে সংযোগ স্থাপন করবে কে? এই যোজক টিস্যু, বুঝছি। এটার আরেকটা নাম আছে কানেকটিভ টিস্যু। দেখো, সংযোগ মানে কি? কানেকশন, ওইখান থেকে এই শব্দটা আসছে, কানেকটিভ, ঠিক আছে। এই টিস্যু প্রধানত কঠিন, আমার একটু গলায় সমস্যার জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, ওটার জন্য সরি। তো দেখো, এই টিস্যু প্রধানত কঠিন, তরল ও মেদময় হয়। তো মাথায় রাখবা, এই টিস্যু কঠিন, তরল ও মেদময় হয়। উদাহরণ যেমন কি, মানে যোজক টিস্যু কি কি এটা বলতেছে, রক্ত, হাড়, তরুণাস্থি, মেদময় কলা, মানে টিস্যু আর কি, ঠিক আছে। এগুলাকে হচ্ছে যে আমাদের যোজক টিস্যু বলে। তো খেয়াল করো যোজক টিস্যুর কাজ। আচ্ছা, মেদ মানে কি অনেকে জানো, অনেকে হয়তো জানবা না, এটা জানার কথা। মেদ মানে চর্বি আর কি, চর্বি বলে যে চর্বি বাড়ি গেছে, চর্বিকে শুদ্ধ ভাষায় মেদ বলে, ঠিক আছে। তো মেদময় কলা মানে হচ্ছে যে মেদময় কলা মানে হচ্ছে যে চর্বিযুক্ত কলা বা টিস্যু আর কি, চর্বিযুক্ত টিস্যু, মানে চর্বিযুক্ত কোষগুচ্ছকে এই মেদময় কলা বলতেছে। এবার আসা যোজক টিস্যুর কাজ। হাড়ের গঠনে একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। তাহলে আচ্ছা, হাড় হচ্ছে যে কি বলছিলাম, যোজক টিস্যু। কিভাবে, আমি জিনিসটা একটু বুঝাই বলি। দেখো, মনে করো আমাদের শরীরে, একটা মানুষের শরীরে হাড় থাকে না, বলো, এই যে হাড়গুলা কি করে, মনে করো তোমার পায়ের দিকে অনেকগুলা হাড় আছে না, তারপর হাতের দিকে অনেকগুলা হাড় আছে না, এগুলো একসাথে যুক্ত হয়ে
আমাদেরকে মানে কানেক্টেড করছে না, চিন্তা করো। মানে আমাদের হাতের সাথে পায়ের বা উপরের অংশের সাথে নিচের অংশকে এইভাবে কানেক্টেড করছে না হাড়গুলা, এই জন্য এটা যোজক টিস্যু। বুঝতে পারছি? তরুণাস্থি মানে কি? অস্থি মানে হাড়, এই জিনিসটা মাথায় রাখবা। অস্থি একটা শব্দ আসছে, ঠিক আছে? অস্থি মানে কি? হাড়। এটা দরকার হলে খাতার এক সাইডে লিখে রাখো। আর তরুণাস্থি মানে কি জানো? এক ধরনের নরম হাড়। কি বলছি? নরম হাড্ডি বা হাড়, ঠিক আছে? এবার আসো কাজ। হাড়ের গঠনের একটি প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এটা তো সবাই জানো যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে না। আমাদেরকে আমাদের আব্বাম্মুরা বলে না যে ক্যালসিয়ামের ওষুধ খাওয়া বা ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, তাহলে হাড্ডি শক্ত হবে, এরকম বলে না? তো হাড় কি দিয়ে গঠন হয়? হাড় গঠনের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। এবার হচ্ছে যে কি বলতেছে, হাড় দেহের কাঠামো গঠন করে। কাঠামো মানে কি? তোমার দেহের একটা আকার আছে না, মানে ধরো কতটুক লম্বা কতটুক চড়া একটা আকার আছে না সুন্দর, এই আকারটা এই হাড়ের কারণে হয়, ঠিক আছে? তারপর কি দেখো, দেহের ভার বহন করে। আমাদের হাড্ডিগুলা বা হাড়গুলো হচ্ছে যে আমাদের ভার বহন করে, দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা মানে কি? মনে করো একটা টেবিল এখানে দাঁড়ায় আছে, হ্যাঁ, টেবিলটা অনেক শক্তভাবে দাঁড়ায় আছে মনে করো, হ্যাঁ, এটাকে সরাইতে পারতেছো না, তার মানে এটা দৃঢ়তা বেশি, মানে দৃঢ়ভাবে এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? আবার মনে করো একটা কাগজকে বাতাস দিলে উড়ে যাবে, ফু দিলে উড়ে যাবে, তাহলে এটা দৃঢ়তা কম। তাহলে দৃঢ়তা মানে কি, এটা বুঝছো? বুঝলাম আশা করি। তো মানে আমাদেরকে দৃঢ়তা দান করে, যেন আমরা শক্ত হয়ে দাঁড়াইতে পারি আর কি, স্টেবল থাকতে পারি। তারপর দেখো আরেকটা কাজ কি, ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সহায়তা করে বা সাহায্য করে। তো ফুসফুস ও রক্তনালীর প্রাচীর সংকোচন ও প্রসারণে সহায়তা করে, এগুলো মুখস্থ করবা। যোজক টিস্যুর কাজ কি? তারপর দেখো, তরুণাস্থি হাড়ের চেয়ে নরম ও অন্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে। মানে তরুণাস্থি হচ্ছে যে অন্যান্য টিস্যুর চেয়ে বেশি চাপ ও টান সহ্য করতে পারে, যেমন নাক ও কানের তরুণাস্থি। দেখো আমাদের নাকের মধ্যে হাত দাও, দেখবা যে কি, অথবা কানের মধ্যে হাত দাও, কানেরটা ভালোভাবে বুঝবা। কানের মধ্যে যে এই জিনিসগুলো আছে না, এগুলো বুঝছো এক ধরনের হাড্ডি। কান ধরি দেখো এখন, এই জিনিসগুলো হচ্ছে যে কি এক ধরনের হাড্ডি, বুঝছো? কিন্তু এগুলো কি ওরকম শক্ত, মানে আমাদের হাতে হাড়ের মতো না। তাইলে এই কানের এই হাড্ডিগুলো হচ্ছে যে এক ধরনের তরুণাস্থি, মানে নরম হাড্ডি। আমি বলছি না তরুণাস্থি মানে কি নরম হাড্ডি, সেম আমাদের নাকের গুলোও কি হাড্ডির মতো, তবে অতটা শক্ত না, নরম হাড্ডি আর কি, মানে তরুণাস্থি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে যে অন্যান্য টিস্যুর মতো, নর্মাল টিস্যুগুলো অত চাপ সহ্য করতে পারে না, কিন্তু এই তরুণাস্থিগুলো অনেক চাপ সহ্য করতে পারে এবং টান সহ্য করতে পারে। তো এটা আমাদের দেহের জন্য ভালো আর কি। তারপর দেখো রক্ত কি বললাম, যোজক টিস্যু না? এই রক্ত হচ্ছে যে আমাদের বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করে। গেল, বুঝলাম। এবার আসো লাস্ট আরেকটা টিস্যু আছে, আমরা কই পড়তেছিলাম যে, ওটা তো ভুলে গেলাম। এই যে আবরণী পড়লাম, পেশি পড়লাম, যোজক পড়লাম, এবার স্নায়ু টিস্যু। স্নায়ু মানে কি? নার্ভ। স্নায়ুর ইংরেজি হচ্ছে নার্ভ, এটা একটু মাথায় রাখবা। নার্ভ বানানটা মেবি ভুল, সরি, জানি না, আচ্ছা এটা বাদ দাও। স্নায়ুকে আমাদের ইংরেজিতে কি বলে? নার্ভ, এরকম, ঠিক আছে? দেখো তোমাকে সহজভাবে বুঝাই, স্নায়ু বা নার্ভ মানে কি। মনে করো তোমাকে যদি এখন আমি চিমটি দিই, তুমি কি ব্যথা পাবা না? পাবা। অথবা তোমার যদি কেউ একটা থাপ্পড় দেয়, তুমি ব্যথা পাবা। অথবা মশা একটা কামড় দিলে বা কোনো একটা কুকুর বিড়াল কামড় দিলে তুমি ব্যথা পাবা, অথবা পড়ে গেলে ব্যথা পাবা। ব্যথাটা কেন পাচ্ছ, মানে পাচ্ছ তো বুঝছো, এই জিনিসটা স্বাভাবিক, আমাদের দেহ সেন্সিটিভ, কোনো কিছু দ্বারা আঘাত লাগলে ব্যথা পাবে। তো মনে করো তোমার মারছে, তুমি সাথে সাথে একটা ফিল পাইছো না, তোমার ব্রেনের কাছে একটা ফিল গেছে যে কি এই জায়গায় আমি আঘাত পাইছি, বুঝছো? এই জিনিসটা হচ্ছে উদ্দীপনা একটা, এই জিনিসটা হচ্ছে নার্ভ বা স্নায়ু। বুঝাতে পারছি তোমারে? আবার বলি, মনে করো আমরা যখন আঘাত পাই বা তোমাকে যখন কেউ আঘাত করবে বা তুমি যখন কোথাও ব্যথা পাবা, তখন আমাদের দেহের মানে ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায় যে কি অমুক জায়গায় অমুকে এরকম ব্যথা পাইছে, অমুক জায়গায় আঘাত লাগছে, তোমার এখন কষ্ট পাইতে হবে, এর পর্যায়ে তুমি ব্যথা পাও, ঠিক আছে? এরকম একটা সিগন্যাল যায় আমাদের ব্রেনের মাঝে। তো ওই সিগন্যালটাই হচ্ছে যে স্নায়ু বা নার্ভ, ঠিক আছে? উদ্দীপনা, এই জিনিসটা হচ্ছে একটা উদ্দীপনা। তোমারে মশা কামড় দিছে, তুমি ব্যথা পাইছো, এই জিনিসটা হচ্ছে যে একটা উদ্দীপনা। বা তোমাকে কেউ থাপ্পড় মারছে, তুমি ব্যথা পাইছো, এটা একটা উদ্দীপনা, ঠিক আছে? তো এই উদ্দীপনাগুলা যে টিস্যুর কারণে হয়, ওটাকে স্নায়ু টিস্যু বলে। বুঝতে পারছি? মানে মনে করো তোমাকে মশা কামড় দিছে, তুমি এখন ধরো ব্যথা পাইলে আর কি, হ্যাঁ, তো
তো এই যে ব্যথা যে পাইছো কার কারণে, এই স্নায়ু টিস্যুগুলার কারণে পাইছো। এই স্নায়ু টিস্যুগুলা না থাকলে তোমার কোনো ফিল আসতো না, মানে তোমার শত মারলেও তুমি কোনো ব্যথা পাইতে না, যেটা অস্বাভাবিক, যেটা কখনো হবে না। ঠিক আছে, মনে করি না যে এরকম হইলে তো ভালো হইতো, এরকম হবে না। ঠিক আছে, তো এই টিস্যুগুলো হচ্ছে মূলত কি করে, আমাদের উদ্দীপনা সাড়া দেয়, মানে উদ্দীপনা জাগাইতে হেল্প করে আমাদেরকে। তাহলে দেখো, প্রাণী দেহে যে টিস্যু উদ্দীপনা সাড়া দেয়, উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। মুখস্থ করবা। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন। এটা মানে কি, এই লাইনটার মানে অনেকগুলো নিউরন বা স্নায়ুকোষ মিলে স্নায়ু টিস্যু তৈরি হয়, এই জিনিসটা বলছে। নিউরন কি, এই যে এই জিনিসটা হচ্ছে একটা নিউরন। ঠিক আছে, মানে দেখো এটা নিউরন, তো এরকম অনেকগুলো একসাথে যুক্ত হয়, বুঝছো, অনেকগুলো যুক্ত হয়ে তারপর যায় এগুলা, এরকম ধরো হাজার হাজার কোটি কোটি গুলো যুক্ত হয়ে তারপর যায় স্নায়ু টিস্যু তৈরি হয়। এগুলা খালি চোখে দেখা যায় না, এই টিস্যু কোষ এগুলা জীবনে তুমি দেখতে পারবে না কিরকম, আমিও দেখাইতে পারবো না, তুমি আমাকে দেখাইতে পারবে না। আমি তোমার দেহ কাটি ফেললো, মানে রক্ত মাংস কাটি ফেললো, তোমার দেখাইতে পারবো না। এই দেখো, এটা হচ্ছে টিস্যু। এগুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। ঠিক আছে, এগুলা মানে বাস্তবিক অর্থে আমরা দেখতে পারবো না, এগুলা বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বের করে দেখছে যে কিরকম, এরপর আমি তোমারে দেখাচ্ছি যে দেখো নিউরন এরকম। ঠিক আছে, তো কেউ সিরিয়াস হইও না, বলিও না যে, অনেকে এরকম পড়ানোর সময়, বুঝছো, অনেকে আমরা বলে যে স্যার এটা তো আমি দেখছিলাম অমুক অমুক জায়গায় এরকম, মানে তখন হাসি আসে। এগুলো আসলে খালি চোখে দেখা যায় না। তো দেখো, স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু কাকে বলে এটা মুখস্থ করবো। তারপর স্নায়ু টিস্যু কি দিয়ে তৈরি হয়, নিউরন। এই নিউরন কিরকম, এরকম, এই জিনিসটা আসতে পারে পরীক্ষায়, নিউরনের চিত্র আঁকতে বলতে পারে। ঠিক আছে, তারপর দেখো নিউরনের তিনটা অংশ আছে প্রধানত, কোষ দেহ, ডেনড্রন, অ্যাক্সন। দেখো এটা নিউরন না, এটা তোমরা ড্রয়িং আমার থেকে ভালো পারো, আমি আর আঁকলাম না। ঠিক আছে, তো দেখো এখানে এই যে গাছের ডাল পাতার মতো যে অংশগুলো আছে এটাকে ডেনড্রন বলে। তারপর যে দেহটা আছে, মনে করো এই যে ভিতরে যে দেহটা আছে না, এই জিনিসটা, এটাকে বলে কোষ দেহ। ঠিক আছে, তারপর দেখো এই যে এই পার্টগুলাকে, এগুলা এক একটাকে বলে অ্যাক্সন। তাহলে মাথায় রাখবা। ঠিক আছে, এগুলাকে অ্যাক্সন বলে, এটাকে কোষ দেহ বলে, এটাকে ডেনড্রন বলে। আর অনেকগুলো পার্ট আছে, এটারও একটা নাম আছে, এটারও একটা নাম আছে, তবে এগুলো তোমাদের ক্লাসে নাই, এগুলো আরো বড় হও, 9-10 উঠলে শিখবা। এবার আসো স্নায়ু টিস্যুর কাজ। স্নায়ু টিস্যু কি করে, আমাদের দেহে উদ্দীপনা গ্রহণ করে, আবার মস্তিষ্কে বার্তা দেয়, মস্তিষ্কে বার্তা দিয়ে শরীরের নির্দিষ্ট অংশে পৌঁছে দেয়। মানে হচ্ছে স্নায়ু টিস্যুটা কি করে, আমাদেরকে আমাদের উদ্দীপনা গ্রহণ করে এবং আমাদের ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠায় দেয়। মস্তিষ্ক মানে ব্রেনের মধ্যে সিগন্যাল পাঠায় দেয়। এর মাধ্যমে হচ্ছে যে আমরা বুঝতে পারি যে কি, আমরা ব্যথা পাইছি, বা আমাদের কোনো ফিলিং আসছে এখানে, বা কষ্ট পাইছি, এই জিনিসটা। 2 নম্বর কি, চোখের স্নায়ু কোষগুলো দেখতে এবং কানের স্নায়ু কোষগুলো শুনতে সাহায্য করে। দেখো স্নায়ু কোষ তো মানে চোখের জন্য আছে, ওই চোখের স্নায়ু কোষগুলো হচ্ছে আমাদের দেখতে সাহায্য করে, আর কানের স্নায়ু কোষগুলো হচ্ছে আমাদের শুনতে সাহায্য করে। সেম ভাবে নাকের স্নায়ু কোষ আমাদের ঘ্রাণ শুঁকতে সাহায্য করে। ঠিক আছে, তারপর দেখো দেহের কার্যকর অংশে উদ্দীপনা সাড়া দেয়, যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক হাতকে একথা জানায়, তখন হাত মশা মারার চেষ্টা করে। বুঝছো, আমি যে কাহিনীটা বলছিলাম, মানে কি হয়, মশা কামড়ায়, এই অনুভূতিটা স্নায়ু টিস্যু তোমার মস্তিষ্কে পাঠায় যে দেখো অমুক জায়গায় মশা কামড়াইছে, তোমার একটু জেগে উঠতে হবে, নড়ি বসো। এরপর তোমার হাতকে সিগন্যাল দেয় যে ওকে মারো। এরপর তোমার হাত অটো না চাইতে কি, ওই জায়গায় ব্যথা আসছে, আমাকে ওই সাইডে মারতে হবে, তোমার হাত অটো চলে যায় ওইদিকে। বুঝছো, এই তারপর উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। এটা মানে কি, মনে করো কোনো একটা মশা কামড়াইছে, তুমি ব্যথা পাইছো, এটা একটা উদ্দীপনা, এটাকে তোমার ব্রেনের মধ্যে ধারণ করে, মানে রাখে যে কি অমুক জায়গায় ব্যথা পাইছে, বা ইন ফিউচারও তোমার এই জিনিসটা মনে থাকে, এটা বুঝাইছে আর কি। তারপর দেখো মস্তিষ্কে বিভিন্ন অঙ্গের কাজ ঠিকভাবে মিলিয়ে রাখতে সাহায্য করে, যেন দেহ ঠিকভাবে চলে। বুঝলাম, আমাদের এই অধ্যায় পড়া শেষ। ঠিক আছে, আমি এক্সট্রা 2টা কোশ্চেন আনছি, দেখো এটা বইয়ের পড়া শেষ আমাদের, তোমরা এখন সবকিছু আস্তে লিখে ফেলো। এবার কিছু কোশ্চেন আসে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে পার্থক্য লিখো। এখানে সুন্দরভাবে লিখে দিয়েছি, দেখো উদ্ভিদ কোষে পুরু কোষ প্রাচীর থাকে, মানে কোষ প্রাচীর থাকে। আমি শুরুতে পড়াইছিলাম না কোষ প্রাচীর, বলো, এই যে দেখো কোষ প্রাচীর, এখানে কি বলছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এই যে দেখো প্রাণী কোষে কোষ প্রাচীর নেই, কিন্তু উদ্ভিদ কোষে আছে। তারপর দেখো উদ্ভিদ কোষে কোষ গহ্বর নেই। কোষ গহ্বর মানে কি, এই যে দেখো এটা হচ্ছে যে কি, দেখাই আমি,
এই যে দেখো এটা হচ্ছে যে একটা উদ্ভিদ কোষ, ঠিক আছে, এই যে এটা প্রাণী কোষ। দেখো এই উদ্ভিদ কোষের মধ্যে এটা একটা গর্তের মতো দেখতেছো না, এটাকে গহ্বর বলে, ঠিক আছে, গহ্বর মানে গর্ত। এই প্রাণী কোষে কি এরকম কোনো গহ্বর বা গর্ত দেখতেছো না কিন্তু। এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে এটা এখানেও আছে, ঠিক আছে। তো এরকম কোনো গহ্বর এই প্রাণী কোষে নাই, কিন্তু উদ্ভিদ কোষে আছে। তো এই পার্থক্যটাই আমরা লিখছি এখানে। দেখো কোষ গহ্বর নেই প্রাণী কোষে, উদ্ভিদ কোষে আছে, ঠিক আছে। উদ্ভিদ কোষে কোনো প্লাস্টিড নেই, প্লাস্টিড থাকে, সরি, উদ্ভিদ কোষে থাকে, এই জন্যই তো গাছের পাতাগুলো সবুজ হয়, কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড নেই, এই জিনিসটা বলছি। আরেকটা জিনিস মাথায় রাখবা, সাধারণত উদ্ভিদ দেহে সেন্ট্রোসোম থাকে না, কিন্তু এদের সেন্ট্রোসোম থাকে। সেন্ট্রোসোম কি এটাও পড়ছো, এই যে এখানে দেখো সেন্ট্রিওলের মধ্যে সেন্ট্রোসোম পাবা, দেখিও একটু। জাস্ট মাথায় রাখবা বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, যে সেন্ট্রোসোম এদের থাকে না, এদের থাকে। তারপর দেখো গোলজি বস্তুর উপস্থিতি কম দেখা যায় উদ্ভিদ কোষে। এই যে দেখো এই একটা জিনিস দেখা, ওয়েট, এটা হচ্ছে গোলজি বস্তু, ঠিক আছে। এটা প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে তেমন একটা নাই, দেখা যায় না। এটা একটু মাথায় রাখিও, হ্যাঁ। গোলজি বস্তুটা মানে কে কোথায় দেখা যায় না, তুমি এটা মাথায় রাখবা ভাই। দেখো কোষ প্রাচীর থাকে, কি কি থাকে উদ্ভিদ কোষে, শর্টকাটে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, কোষ গহ্বর, প্লাস্টিড, গোলজি বস্তু, এগুলা উদ্ভিদ কোষে থাকে আর প্রাণী কোষে থাকে না। এই চারটা মনে রাখলে, মানে এইভাবে এই যে পুরো জিনিসটা মনে রাখলে তুমি চারটা বৈশিষ্ট্য লিখতে পারবা, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবো, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না আর প্রাণী কোষে থাকে, একটার উল্টা। তারপর দেখো উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য মূলত শ্বেতসার, এটা মাথায় রাখবা, আর প্রাণী কোষে সঞ্চিত খাদ্য মূলত গ্লাইকোজেন। গেল। আরেকটা কোশ্চেন আছে লাস্ট, প্রাণী কোষের গুরুত্ব বর্ণনা করো। এগুলো মাঝে মধ্যে সৃজনশীলে আসে, যে প্রাণী কোষ আছে না, এই যে আমাদের দেহের কোষগুলা 4 ধরনের কোষ পড়ছি না প্রাণী কোষ, ওগুলা গুরুত্ব। আমি প্রাণী কোষে কাজ শিখাইছি না বলো, ওই কাজগুলো হচ্ছে গুরুত্ব। যেমন দেখো যোজক টিস্যুর কাজ শিখাইছি এখানে, তারপর উপরে যাও, এখানে পেশিগুলার কাজ শিখাইছি, মানে পেশির কাজ মানে পেশি টিস্যুর কাজ। তারপরে এখানে যাও আবরণী টিস্যুর কাজ শিখেছি, এগুলো হচ্ছে এদের গুরুত্ব, ঠিক আছে। তো এগুলোকে আমি একটু গোছায় লিখছি। দেখো প্রাণী কোষের গুরুত্ব নিচে আলোচনা করা হলো। প্রথমে লিখলাম কোষ কি, কোষ হচ্ছে টিস্যুর গঠনগত ও কার্যকরী একক, মানে টিস্যু কোষ দিয়ে তৈরি হয়েছে, এই জিনিসটা বলছে। এবার আসো, প্রাণীদেহে নানা ধরনের কোষ রয়েছে, আবরণী কোষ, পেশি কোষ, যোজক কোষ, স্নায়ু কোষ, ঠিক আছে। এক এক ধরনের কোষ এক এক কাজে নিয়োজিত থাকে, প্রত্যেকটা কোষ আলাদা আলাদা কাজে নিয়োজিত থাকে না বলো। এবার কোনটা কোন কাজে নিয়োজিত থাকে ওটা লিখলাম। যেমন আবরণী কোষ দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। তারপর প্রাণীর দৈনন্দিন জীবনে কাজকর্ম, চলাফেরা ইত্যাদিতে সাহায্য করে পেশি কোষ। এছাড়াও এই পেশি কোষ দেহের আকৃতি দান করে, এই সেই সবগুলোর গুরুত্ব লিখলাম, এগুলো কিছুক্ষণ আগে পড়াইছি। এরপর লিখবা, তাই উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এই প্রাণী কোষগুলো আমাদের দেহের দৈনন্দিন যাবতীয় কাজগুলো সুন্দরভাবে ঘটানোর জন্য বা সংগঠিত করার জন্য আমাদের নানাভাবে সাহায্য করে। শেষ। অথবা এভাবে লিখতে পারো কি, এটা তোমরা বানায় বানায় লিখবা, তাই উদ্দীপকের উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে এই আমাদের দেহের প্রাণী দেহের কোষগুলো একটি প্রাণীর দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করে। শেষ। বুঝছি? এই অধ্যায় আমাদের শেষ, সবকিছু নোট করে ফেলবা, ঠিক আছে। সুন্দরভাবে সবকিছু মুখস্থ করবা। এখানে ইম্পর্টেন্ট কি এই অধ্যায়ে, আমি এখন সবগুলা একটু সাজেশন টাইপের দিয়ে দিই। দেখো এই কোশ্চেন দুইটা মুখস্থ করবা, এই যে প্রাণী কোষে গুরুত্ব, এটা মাস্ট মুখস্থ করবা। কি বলছি, এটা ঠাড়া মুখস্থ করে ফেলো দরকার হইলে, এটা মুখস্থ করবা। এটাও মুখস্থ করি, এটা কঠিন কিছু না, ইজি। তবে এখানে স্নায়ু টিস্যুর এটা মুখস্থ করবা, চিত্র, স্নায়ু টিস্যুর কাজ, কয়টি অংশ, স্নায়ু টিস্যু কাকে বলে মুখস্থ করবা। যোজক টিস্যুর কাজ মুখস্থ করবা, মাস্ট। তবে এখানে পেশির এগুলো সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে, পেশির কাজ, কয় ধরনের পেশি। তারপরে স্থায়ী টিস্যু অতটা ইম্পর্টেন্ট না, ভাজক টিস্যুটা অতটা ইম্পর্টেন্ট না, বাট কাকে বলে এটা মাথায় রাখিও। আর
উদ্ভিদ টিস্যু কয় ধরনের, 2 ধরনের, ভাজক টিস্যু, স্নায়ু টিস্যু, প্রাণী টিস্যু কয় ধরনের, 4 ধরনের, এগুলো একটু মনে রাখবা। তারপরে এখানে কি কি মনে রাখবা, এখানে ফার্স্ট অফ অল এই ফ্লো চার্টটা মনে রাখবা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর কোষ প্রাচীর কাকে বলে, সাইটোপ্লাজম কাকে বলে, সাইটোপ্লাজমের অঙ্গগুলা কি কি, তারপর এখানে এই দুটা চিত্র, হ্যাঁ তোমাকে পরীক্ষা বলবে উদ্ভিদ কোষের চিত্র আঁকো, প্রাণী কোষের চিত্র আঁকো, তখন এই চিত্রগুলো আঁকতে হবে, একে পাশের এই অংশগুলার নাম সহ লিখতে হবে, যে কয়টা পারো মেন গুলা লিখবা, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, তারপর ধরো তোমার এই নিউক্লিয়াস, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এগুলো একটু মেন তো এগুলো লিখবা আর কি। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্লাস্টিড আসতে পারে, ঠিক আছে, প্লাস্টিড নিয়ে আমি এখানে যা যা লিখছি এই শিটের মধ্যে ঠাডা মুখস্থ করবা, তোমাদেরকে কোচিংও লেখাইছি না, একই জিনিস, একই কোচিংয়ে এইগুলো লেখাইছি, এগুলো আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার পর বানাইছি কালকে বসে বসে, ঠিক আছে। তো দেখো প্লাস্টিড কি এখানে লিখলাম, প্লাস্টিডের প্রকারভেদ, দেখো প্লাস্টিডের প্রকারভেদে আমি কোচিংয়ে একটা জিনিস পড়াইতে তোমাদেরকে ভুলে গেছি, দেখো প্লাস্টিড হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়েছে, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, হ্যাঁ ক্রোমোপ্লাস্ট মানে বর্ণযুক্ত প্লাস্টিড আর লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন প্লাস্টিড। এই ক্রোমোপ্লাস্ট হচ্ছে আবার 2 ধরনের, এই জিনিসটা পড়াইতে আমি ভুলে গেছি, সরি ওটার জন্য, এখন খাতার মধ্যে লিখে ফেলো, ক্রোমোপ্লাস্ট আবার 2 ধরনের, ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। তো এখানে যে প্লাস্টিডটা আঁকছি না, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র, ঠিক আছে, এটা একটু মাথায় রাখিও। প্লাস্টিডের কাজ কি, অনেক ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। মাইটোকন্ড্রিয়ার এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আরো ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিয়াসের, এটা এই নিউক্লিয়াসের অংশগুলা, চিত্রগুলা, এই 4টা অংশ, নিউক্লিয়াসের গুরুত্ব, এগুলো মুখস্থ করবা, ঠাডা মুখস্থ, নিউক্লিয়াসের গুরুত্ব, নিউক্লিয়াসের এই অংশগুলা চিত্র, তারপর প্লাস্টিডের অংশ চিত্র, তারপর মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, শক্তির পাওয়ার হাউস, এগুলো আসবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর আবার বলি, দেখো শুরুর থেকে একবার বলতেছি, তুমি লাগলে খাতা লিখে রাখো, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, তারপরে যোজক টিস্যুর কাজ, স্নায়ু টিস্যু নিয়ে সবকিছু, ঠিক আছে, এগুলো হচ্ছে সৃজনশীলের বড় প্রশ্ন, মানে গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, আর বাকি যা যা পড়াইছে ওগুলা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপর প্রাণী কোষের গুরুত্ব, এটাও সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। এই এতটুকু ছিল আজকে, সুন্দরভাবে লিখি মুখস্থ করো প্লিজ। তুমি একবার লেখছো না, আবার লেখো, এখন তো আমার সাথে দেখি দিয়ে লেখছো বা লিখবা, ওটা লেখার পর আবার লিখবা, লিখি মুখস্থ করবা, না লিখলে মুখস্থ হবে না রে ভাই। তুমি তো একবার লেখো, 2বার লেখো, লেখা শেষ হলে খাতা বন্ধ করে নিজেকে নিজে পড়া দাও, যে প্রাণী কোষের গুরুত্ব, খাতা বন্ধ করো, একবার পড়ি খাতা বন্ধ করি, এরপর দেখো নিজে নিজে বলতে পারো নাকি। যতক্ষণ পর্যন্ত বলতে পারবে না নিজে নিজে পুরাটা, ততক্ষণ পর্যন্ত বুঝবা তোমার পড়া হয় নাই, তুমি পড়তে থাকো, ঠিক আছে। এতটুকু, আল্লাহ হাফেজ। শনিবার হচ্ছে যে বিজ্ঞান ক্লাস নিব আর কি, আমি গ্রুপে জানাই দিব কি কি ক্লাস হবে।